বাংলাদেশের জনগণের শুধু যে জীবনকে তারা মূল্যহীন মনে করেছে তাই নয়, বাংলাদেশকে তারা রাষ্ট্র হিসাবেই বিবেচনা করে নাই। বাংলাদেশকে তারা একটা উপনিবেশ হিসেবে বিবেচনা করেছে। অনেকে বলেন যে বাংলাদেশকে ভারত তার একটা প্রদেশ হিসেবে বিবেচনা করে। ব্যাপারটা সেরকম নয়। প্রদেশেরও কিছু ক্ষমতা থাকে, প্রদেশের বিরুদ্ধে চাইলেই কিছু করা যায় না। যেটার এক্সাম্পল আপনারা দেখবেন যে প্রায়শই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে দিল্লির প্রধানমন্ত্রীর বাদানুবাদ হয়, ঝগড়াঝাটি হয়, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা ক্ষমতা আছে, যে ক্ষমতাটা ভারতীয় সংবিধান তাকে দিয়েছে। কিন্তু যখন আপনি কাউকে উপনিবেশ বিবেচনা করবেন, তার তো কোনো ক্ষমতা নাই, তার কোনো অধিকার নাই। সুতরাং বাংলাদেশকে উপনিবেশ হিসেবেই বিবেচনা করে এসছে ভারত এ যাবৎকাল। এবং বাংলাদেশে শেখ হাসিনার শাসনের মাধ্যমে সেই উপনিবেশকে তারা পাকাপোক্ত করতে চেয়েছিল। এবং 15 বছরেরও কিছু দীর্ঘ সময় বাংলাদেশের রাষ্ট্রের কোনো মূল্য ছিল না, বাংলাদেশের জনগণের কোনো মূল্য ছিল না। কাজেই আমাদেরকে ফেলানির মতো হত্যা করা গেছে। তবে ফেলানি মারা গেছে, কিন্তু ফেলানি একটা প্রতিবাদ স্বরূপ আমাদের সামনে আবির্ভূত হয়েছে, মরে গিয়েও। কারণ ফেলানির যে ছবি, এটা একটা আইকনিক ছবি আমরা বলি, কিন্তু সবচেয়ে বড় কথা এটা বাংলাদেশের মানচিত্রের ছবি। আমি ফেলানির এই ছবির মধ্যে বাংলাদেশের মানচিত্র দেখতে পাই, যে বাংলাদেশের মানচিত্রকে আক্রমণ করে গুলি চালানো হচ্ছে। বিষয়টা আমি এভাবে দেখি, ফেলানি শুধু একটি নাম নয়, ফেলানি শুধু একজন কিশোরী নয়, ফেলানি বাংলাদেশের প্রতিচ্ছবি। তো সেই অর্থে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই দিনে প্রতিবার আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে আমরা ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাব। এবারের যে বিপ্লব, যে জুলাই বিপ্লব হয়ে গেল, এই বিপ্লবের সাথে বাংলাদেশে আপনারা অনেকের অভ্যুত্থান বলছেন, আমি শুনছিলাম আপনাদের বক্তব্যে। আমি এটাকে বিপ্লব হিসেবেই দেখতে চাই, এবং এখনো দেখতে চাই আমি বিপ্লব হিসেবে। বিপ্লব হয়তো এখনো সম্পূর্ণভাবে সফল হয় নাই, কারণ বিপ্লবের সফল হতে কতগুলো এলিমেন্ট দরকার, সবগুলো এলিমেন্ট এখনো আমাদের পরিপূর্ণ হয় নাই। কিন্তু আমি এটাকে বিপ্লবই দেখতে চাই, এবং আমি দেখতে চাই বিপ্লব পরিপূর্ণতা লাভ করেছে। এই বিপ্লবের সাথে আগে যে অভ্যুত্থানগুলো হয়েছে, যেমন ধরুন 1990 সালের যে গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল, তার সঙ্গে একটি চরিত্রগত পার্থক্য আছে। একটু আগে আমার আগের যে বক্তা তিনি বলছিলেন, তিনি ব্যাখ্যা করছিলেন তার মতো করে, যে বাংলাদেশের জনগণ কেন জুলাই বিপ্লবে জীবন দিতে হাজারে হাজারে রাস্তায় নেমে আসলো। এটা নিয়ে আমার একটা পুরনো ব্যাখ্যা আছে। আপনারা যারা আমার লেখালেখির সাথে আপনারা যারা পরিচিত, আমার বক্তব্যের সাথে যারা আপনারা পরিচিত, যারা আগে শুনেছেন, এই ব্যাখ্যাটা আমি দেওয়ার চেষ্টা করেছি বহুবার। মানুষ কখন জীবন দেয়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ মানুষের কাছে তার জীবনটি খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি তার নিজের জীবন। সেই জীবন কখন উৎসর্গ করে, এই ব্যাপারে আমার 3টি ব্যাখ্যা আছে। একটি হচ্ছে ব্যক্তিগত কারণে মানুষ জীবন উৎসর্গ করে, যেমন ধরুন কোনো হতাশা থেকে, কিংবা কোনো প্রাপ্তি অপ্রাপ্তির বেদনা থেকে, পারিবারিক অশান্তি থেকে মানুষ জীবন দেয়। তার মানে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে মানুষ জীবন দেয়। এর বাইরে মানুষ জীবন দেয় দুটো কারণে। একটা হলো তার নিজের দেশের জন্য জীবন দেয়, অকাতরে জীবন দেয় মানুষ নিজের দেশের জন্য। দেশ বলা হয় না, দেশমাতৃকার জন্য সবাই এগিয়ে আসে, গুলিকে উপেক্ষা করে। আর তৃতীয় একটি কারণে জীবন দেয় মানুষ, মানুষ ধর্মের জন্য জীবন দেয়। এটা পৃথিবীর ইতিহাস ঘাটলে আপনারা দেখবেন যুগে যুগে মানুষ তার ধর্মের জন্য জীবন দিয়েছে। আমাদের জুলাই বিপ্লবে এক অবিস্মরণীয় ঘটনা ঘটে গেছে। এই ঘটনায় মানুষ জীবন দিয়েছে দেশের জন্য এবং ধর্মের কারণে। এইবারের বিপ্লবে প্রথমবারের মতো দেশপ্রেমের সাথে ধর্মপ্রেম জড়িত হয়েছে, প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে।